আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অ্যা সেটা হচ্ছে মানবীয় ভূগোলেরই একটা অংশ। অ্যা হিউম্যান পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট। মানবের সেকেন্ড সেমিস্টারের সিসি 3 পেপারে একটা বিষয়বস্তু রয়েছে হিউম্যান পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট উইথ স্পেশাল রেফারেন্স টু ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল কনফ্লিক্ট। তো আমি ১ম এ যে জিনিসটা নিয়ে আলোচনা করছি হিউম্যান পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট। মানে মানুষের সাথে পরিবেশের কিভাবে অ্যা সংঘর্ষ বা কিভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং তার ফলে মানুষ পরিবেশকে কিভাবে ক্ষতি সাধন করছে, পরিবেশের কিভাবে ক্ষতি সাধন করছে। কি বিষয়গুলো পরিবেশের ক্ষতি হয়ে যাচ্ছে এবং সেটা কি হারে হচ্ছে। সেই বিষয়টা আমি ১ম এ আসছি। পরবর্তী প্রেজেন্টেশন এ পরবর্তী ক্লাসে আমি সেই জিনিসটা বোঝাবো যে এই ডেভেলপমেন্ট টা কনফ্লিক্ট টা কিভাবে হচ্ছে পরিবেশের সাথে। তো এক্ষেত্রে যেটা যে হিউম্যান পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট, যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পরিবেশ অনুযায়ী যে মানুষের জীবনযাত্রার ধরন আলাদা এবং তাদের ঘর-বাড়ি স্ট্রাকচার থেকে সমস্ত কিছুই কিন্তু প্রকৃতির উপর নিয়ন্ত্রিত হয়। কিন্তু কিছু ক্ষেত্রে মানুষ যে আগে এক্ষেত্রে ২ টো জিনিস চলে আসে যে ডিটারমিনিজম অ্যান্ড পসিবিলিজম। তাহলে ডিটারমিনিজম বিষয়বস্তুটা কি? যে ডিটারমিনিজম মানে সেক্ষেত্রে প্রকৃতির হাতের খেলনা ছিল মানুষ। যে প্রকৃতি যেকোনো বিষয়বস্তুতে মানুষ মনে করতো যে তার কোনো বাধা দেওয়ার ক্ষমতা নেই মানুষের। প্রকৃতি যেটা বলবে সেটাই শেষ কথা। তো এক্ষেত্রে একটা কথা বলা হতো যে ম্যান অ্যাক্ট অ্যাজ এ টয় অফ নেচার। তাহলে মানুষ হচ্ছে প্রকৃতির হাতের খেলনা। কিন্তু আস্তে যত সময় গেছে তত এই ধারণার কিন্তু পরিবর্তন সাধন হয়েছে। আগে যেকোনো জায়গায় দাবানল, যেকোনো ধরনের ক্ষেত্রে যে মানুষ মনে করতো যে তাদের কোনো অবদান নেই। এটা প্রকৃতি হয়তো রুষ্ট হয়েছে তাই তারা এই ডিসিশন গ্রহণ করছে, এই সিদ্ধান্ত নিয়েছে মানুষের ক্ষতি সাধন করা। কিন্তু পরবর্তী পর্যায়ে সম্ভাবনাবাদ, সম্ভাবনাবাদ যখন ঘুরে আসছে তখন কিন্তু বিষয়বস্তুটা আস্তে পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে মানুষের কাছে কিছু অপশন আসছে। মানে প্রকৃতি কিছু সম্ভাবনা তুলে ধরছে, এবারে তুমি যদি সেটা গ্রহণ করতে পারো তাহলে ইট উইল বি বেটার ফর ইউ। তোমার ক্ষেত্রে সেটা ভালো হবে। যদি তুমি গ্রহণ না করো তোমার ক্ষেত্রে খারাপ হবে। যে এখন যেরকম স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় বিষয়বস্তুটা যে একজন টিচার বলল যে এতগুলো কোশ্চেন পড়ো তুমি, দিলে তোমার ক্ষেত্রে সুবিধা। স্টুডেন্ট পড়ার সময় ক্ষেত্রে আবার কি করছে তার থেকে কিছু কমিয়ে নিয়ে চলে আসছে। তার মানে কি? তাকে যতগুলো দেয়া হয়েছিল তার মধ্যে সে আবার কিছু তার সম্ভাবনার জিনিসগুলো কিছু কমিয়ে নিয়ে চলে আসছে। একই রকম যদি প্রকৃতির ক্ষেত্রে দেখা যায় যে আমরা এখন বা বন্যা নিয়ন্ত্রণের জন্য আগে মানুষ মনে করতো যে বন্যা হলে ওটা ভগবানের রুষ্টরা অবস্থা। রুষ্ট হয়েছে তাই এই পরিস্থিতি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বন্যাকে মানুষ প্রতিরোধ করছে। কিভাবে? যে বাঁধ দিয়ে। হ্যাঁ, অবশ্যই সেটা প্রকৃতির ক্ষতি সাধন করছে। কিন্তু আমি তাও কথাতে বলছি যে কিভাবে যে প্রকৃতি হচ্ছে বাঁধ দেওয়ার ফলে বন্যা প্রতিরোধ হচ্ছে। তো এই যে বাঁধ দেওয়া, এটা মানুষ কিভাবে শিখলো? যে প্রকৃতির নরমালি দেখা যায় যে মধ্যগতিতে ন্যাচারাল লেভি বা স্বাভাবিক বাঁধ তৈরি করে। বারবার বন্যার ফলে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে নরমাল যে লেভি অঞ্চল রয়েছে তার প্রান্তবর্তী অঞ্চলগুলোতে উঁচু হয়ে যায়। তাহলে এই যে উঁচু হয়ে যাওয়ার ফলে সেই অঞ্চলগুলো যদি আমি দেখা যায় যে কিরকম বিষয়বস্তুটা হয়? যে এক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা যে নরমালি যে আগে একটা দেখা যাচ্ছে এটা যদি আমাদের রিভার বেড হয়, এটা যদি রিভার বেড হয় তার প্রান্তবর্তী অঞ্চলে ২ টা উঁচু জায়গা তৈরি হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি? ন্যাচারাল লেভি হিসাবে কাজ করছে। এইখানটা যদি রিভার বেড হয়, নদী খাত যদি এই অঞ্চলটাতে হয়, তাহলে এখানটাতে হচ্ছে অ্যা ন্যাচারাল লেভি। সাধারণত এই অঞ্চলটাতে যদি নদী থাকছে, এই জায়গাটাতে হচ্ছে স্বাভাবিক প্লাবনভূমি তৈরি হচ্ছে এবং তার প্রান্তবর্তী অঞ্চলে তৈরি হচ্ছে স্বাভাবিক বাঁধ। তাহলে মানুষ দেখলো যে এই বাঁধ যখন যে জায়গাতে রয়েছে, সেই বাঁধটা কিন্তু বাঁধের ফলে মানুষ বন্যাটাকে প্রতিরোধ করতে পারছে। বন্যাটাকে প্রতিরোধ করতে পারছে। তাহলে এই বাঁধটা যদি তারা নদীর প্রান্তবর্তী অঞ্চলে দিতে পারে, তাহলে তারা সেই বন্যাটাকে তারাও প্রতিরোধ করতে পারবে। তাহলে এই জায়গা থেকেই মানুষের কিন্তু বাঁধ দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। যে প্রকৃতিই কিন্তু মানুষকে তার পসিবিলিটি দেখিয়ে দিয়েছে যে তুমি যদি এই পদ্ধতি গ্রহণ করো, তবে তুমি কিন্তু আ বেঁচে থাকতে পারবে। তবে তুমি ঠিক থাকবে। আচ্ছা, এবারে যে বিষয়বস্তুটাতে আসা যাক যে হিউম্যান যেটা আগেই বলছিলাম হিউম্যান অ্যান্ড
পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, হিউম্যান পপুলেশন অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এখানে আমি অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। এই যে ছবিটা, এই যে ১ম এ যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে দার্জিলিং এর ছবি। তো এখানে যেটা বিষয়বস্তু দার্জিলিং এর যে ছবিতে দেখা যাচ্ছে যে এখানে জনসংখ্যা মানে দেখো যে কতটা পরিমাণে পপুলেশন রয়েছে, কতটা পরিমাণে ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে, তাহলে একটা পাহাড়ি শহর। সেখানে যদি এই পপুলেশনের ভিড়, এই প্রেশার হয়, নিশ্চয়ই সেটা প্রকৃতির ক্ষেত্রে কোনো সময় ভালো না। একই রকম এর প্রান্তবর্তী অঞ্চলে আমি দেখছি যে এটা একটা সিমলা, সিমলার থেকে সাইড ভিউ। তাহলে এখানেও কিন্তু শহর গড়ে উঠছে, এতগুলো মাল্টি স্টোরেড বিল্ডিং তৈরি হয়েছে। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু প্রকৃতির ক্ষেত্রে। তাও একটা জিনিস এখানে দেখা যাচ্ছে যে কিছুটা গ্রিনারি কভারেজ রয়েছে। কিন্তু এক্ষেত্রে আমরা গ্রিনারি কভারেজ পাশাপাশির মধ্যে চোখে পড়েনি। যদিও এটা একটা অন্য ভিউতে, ওইটা আরেকটা অন্য ভিউতে। নেক্সট আরো একটা যদি দেখি, এই যে ছবিটা, এটা হচ্ছে দুবাই। যার দূর-দূরান্তে কোথাও আমরা গাছের কোনো ছোঁয়া পাচ্ছি না। মাল্টি স্টোরেড বিল্ডিং, বিভিন্ন ধরনের বড়, বড় ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। কিন্তু কোনো গাছের ভেজিটেশন এর কোনো কভারেজ পাচ্ছি না। তাহলে শুধুমাত্র ডেভেলপমেন্টটাই হয়েছে। শুধুমাত্র ডেভেলপমেন্ট হয়েছে। উইথ ইনস্টিড অফ মানে পরিবেশের ক্ষতি করে পরিবেশ রক্ষা না করেই শুধুমাত্র ডেভেলপমেন্ট হয়ে গেছে। এখানে আরো দুটো ছবি রয়েছে। সেই ছবিতে আমি দেখতে পাবো যে এইটা হচ্ছে প্যারিসের, প্যারিসের ছবি। তো এই যে জায়গায় এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা প্ল্যান্ট, রাস্তাঘাট রয়েছে, কিছু সবুজ দেখা যাচ্ছে এবং যেটা সাধারণভাবে বলা হচ্ছে যে দ্যাট উইল বি দ্য প্রপোজড গ্রিন সিটি। এখানে দেখা যাচ্ছে যে মাল্টি স্টোরেড বিল্ডিং হচ্ছে, তার সাথে গ্রিনারি কভারেজটা রয়েছে। যে এইরকম ভাবে যদি কোনো জায়গায় ডেভেলপমেন্ট করা যায়, ইট উইল বি বেটার ফর হিউম্যান বিং। মানুষের ক্ষেত্রেই কিন্তু এটা ভালো। এই জিনিসটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি যে জিনিসটা করব সেটা যদি মানুষের ক্ষেত্রে ভালো হয়, সেটা কিন্তু অবশ্যই সবারই ক্ষেত্রে গ্রহণযোগ্য বিষয়বস্তু হবে। এবারে নেক্সট যে জিনিসটা আসা যাচ্ছে যে রোল অফ ম্যান ইনফ্লুয়েন্সিং দ্য এনভায়রনমেন্ট। তাহলে মানুষ প্রকৃতিকে কিভাবে ইনফ্লুয়েন্স করছে, কিভাবে প্রভাবিত করছে। তাহলে দুটো জিনিস যদি দেখা যায় যে ইনফ্লুয়েন্সিংটা, ইট মে বি স্লো ট্রান্সফরমেশন, মানে খুব ধীরে ধীরে পরিবর্তন করছে প্রকৃতি। আর ইট মে বি র‍্যাপিড ট্রান্সফরমেশন, খুব দ্রুত পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে যদি দেখি যে স্লো ট্রান্সফরমেশনটা কি কি, যে কি কি ভাবে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে প্রকৃতি আর কি দ্রুত পরিবর্তন ঘটাচ্ছে। যদি স্লো ট্রান্সফরমেশনের মধ্যে দেখা যায়, স্লো ট্রান্সফরমেশন, তার ক্ষেত্রে দেখা যায় যে কাল্টিভেশন, কৃষিকাজ, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ট্রান্সপোর্ট, আরবানাইজেশন, এই যে কার্যকলাপগুলো মানুষ ঘটাচ্ছে, সেই কার্যকলাপগুলা কিন্তু আস্তে 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 প্রকৃতির কিন্তু ক্ষতি সাধন করছে। যার ফলে বর্তমানে কিন্তু অবশ্যই আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এটা কিন্তু দ্রুত হারেই করছে। যেটা আগে আস্তে আস্তে হতো, বর্তমানে কিন্তু সেটা খুব দ্রুত হারেই চেঞ্জ করছে। আবার যদি দেখা যায় র‍্যাপিড ট্রান্সফরমেশন, কোনগুলো একদম অতি দ্রুত হারে পরিবর্তন ঘটাচ্ছে, সেগুলো হচ্ছে কি যে ওয়ার, যুদ্ধ, নিউক্লিয়ার স্টেশন এক্সপ্লোশন, কোন একটা পারমাণবিক চুল্লি রয়েছে সেটা বিস্ফোরণ, যেটা ওই জাপানের ফুকুশিমাতে হয়েছিল। অ্যাটমিক বোম এক্সপ্লোশন, হিরোশিমা নাগাসাকি, সেখানে যে বিস্ফোরণ হচ্ছে। এছাড়াও টেকটনিক অ্যাক্টিভিটি ডিউ টু দ্য হিউম্যান। এছাড়াও যে জিনিসটা দেখা যাচ্ছে যে কোনো একটা গ্যাস ট্র্যাজেডি, ভোপাল গ্যাস ট্র্যাজেডি, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু একটা দ্রুত পরিবর্তন, মানুষের কার্যকলাপ কিন্তু একটা প্রকৃতির বিশাল হারে পরিবর্তন হয়ে যাচ্ছে কয়েক কয়েক মুহূর্তের মধ্যে। তাহলে এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবারে যে জিনিসটাতে যে র‍্যাপিড ট্রান্সফরমেশন যদি হয় আর স্লো ট্রান্সফরমেশন, তাহলে পরিবর্তনটা কিভাবে হচ্ছে? পরিবর্তনটা যদি দেখা যায় যে র‍্যাপিড যদি দেখি, সেক্ষেত্রে আমাদের পরিবর্তনের যে ধারা, পরিবর্তনের ধারাটা কিন্তু খুব দ্রুত হারে হয়। যে যদি দেখা যায় যে র‍্যাপিড ইন্ডিকেটস চেঞ্জ very rapidly, that means here development changing in very rapidly, but in slow transformation, here changing of environment occurred, but it may be slowly. দুটো ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে পরিবর্তন হচ্ছে, কিন্তু একটা ক্ষেত্রে পরিবর্তনের হারটা খুব দ্রুত হারে হয়েছে আর একটা ক্ষেত্রে পরিবর্তনটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে।
তাহলে এই পরিবর্তনের হারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে কতটা কুইক কোন জিনিস যদি সাডেন পরিবর্তন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ফলাফলটা কিন্তু মানুষের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিসাধক। যেমন একটা জায়গায় যদি আমি দেখা যায় যে টেকটনিক অ্যাক্টিভিটি হয়েছে, ভূমিকম্প। তাহলে ভূমিকম্প হওয়ার ফলে পুরো একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তার একটা ব্যাপক পরিবর্তন হচ্ছে। এবারে যে জিনিসটা আসা যে তাহলে একেকটা ইন্ডিভিজুয়াল ভাবে যে স্লো ট্রান্সফরমেশন এর মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেটা কিভাবে ইমপ্যাক্ট ফেলছে। তাহলে দেখা যাচ্ছে যে স্লো ট্রান্সফরমেশন এর মধ্যে আমি ১ম এই বললাম যে এগ্রিকালচার। এখানে আমি দেখতে পাচ্ছি যে চাষের ক্ষেত্রে, কৃষিকাজের ক্ষেত্রে, ধান চাষের ক্ষেত্রে তলা তোলা হচ্ছে, পরে সেটাকে রোপণ করা হবে এবং এখানে দেখা যাচ্ছে যে একজন কৃষিজীবী সার ছড়াচ্ছেন এবং নিচে যেটা হচ্ছে সেটা টোটালি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। প্রযুক্তিবিদ্যার উন্নতির ফলে আমি ট্রাক্টরের দ্বারা চাষ করছি। এক্ষেত্রে আমরা ফসল তুলছি সম্পূর্ণ টেকনিক্যালি ভাবে টেকনিক্যাল ভাবে। এখানেও দেখা যাচ্ছে যে চাষ বা কর্ষণ তার জল দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত পরিচর্যা কিন্তু টেকনিক্যাল ভাবে হচ্ছে। তাহলে এই যে পরিবর্তন, আমি আস্তে, আস্তে যে পরিবর্তনটা ঘটাচ্ছি, এটা কিন্তু স্লো ট্রান্সফরমেশন। ধীরে, ধীরে হচ্ছে। সমস্তগুলোই ক্ষতি সাধন করছে পরিবেশের ক্ষেত্রে যেমন এই যে যন্ত্রচালিত যত হচ্ছে, তার থেকে নিশ্চয়ই এটা কোনো পেট্রোলিয়াম বা এর থেকে চলছে, যেটা ক্ষতি সাধন করছে। ২য় নম্বর সার, পেস্টিসাইড। আমরা যে বিভিন্ন সার ব্যবহার করছি, তারও একটা ক্ষতির দিক রয়েছে। তো আমি দেখা যাক যে কিভাবে স্লো ট্রান্সফরমেশন ধীরে, ধীরে হলেও কিভাবে এগ্রিকালচারাল এনভায়রনমেন্ট এর উপর কিভাবে প্রভাব পড়ছে। তো এখানে একটা দেখা যাক যে আমাদের ল্যান্ড ডিগ্রেডেশন কতটা দ্রুত হারে ল্যান্ড ডিগ্রেডেড করছে। দেখা যাবে ভারতের মধ্যে মানে যদি আমাদের পুরো ওয়ার্ল্ড বেসিসে দেখা যায় যে জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে প্রায় 328.7 মিলিয়ন হেক্টর ল্যান্ড আর ডিগ্রেডেড। যার মধ্যে কি বলছে উইন্ড অ্যান্ড ওয়াটার ইরোশন এর ফলে যেটা প্রায় ১৪১ মিলিয়ন হেক্টর তার জন্য দায়ী। এছাড়াও দেখা যাচ্ছে অ্যালকালি সয়েল, অ্যাসিডিক সয়েল, স্যালাইন, গালি অ্যান্ড রেভাইন, রিল এবং গালি যেটাকে বলা হচ্ছে, তার ফলে শিফটিং কাল্টিভেশন কোন, কোন ক্ষেত্রগুলো ল্যান্ড ডিগ্রেডেশন এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারে যেটা আসছে তাহলে এটা আমি ১ নম্বর বললাম যে ডিগ্রেডেশন অফ ল্যান্ড। নেক্সট যেটা ডিফরেস্টেশন। তাহলে আমি একটা জায়গায় এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি যদি বাড়াতে চাই, যেটা মেইনলি ফর দা শিফটিং কাল্টিভেশন। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডিফরেস্টেশনটা কিন্তু এক্সেসিভ হারে বাড়ছে। বৃক্ষচ্ছেদন যেটা কিন্তু একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে গাছ ভারতে দেখা যাচ্ছে দৈনন্দিনভাবে প্রতিনিয়ত ভেজিটেশন কভারেজ এর পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। নেক্সট লস অফ বায়োডাইভার্সিটি। তাহলে আমি এই ডিফরেস্টেশন যদি ঘটাই, তাহলে ইট মে বি হার্মফুল ফর ইকোসিস্টেম। আমাদের একটা বাস্তুতন্ত্রের ক্ষেত্রে ক্ষতি সাধন করছে এবং দেখা যাচ্ছে এখন যদি লক্ষ্য করা যায় যে আগে কি হতো যে যেগুলো চাষ জমি সেখানে মাছ পাওয়া যেত। এখন কিন্তু এত হারে বিষের প্রয়োগ হচ্ছে সেখানে আর মাছ পাওয়া যায় না। এছাড়াও ওই অঞ্চলে দেখা যেত যে এই চাষ জমিতে অনেক কেঁচো, পোকা এগুলো বসবাস করত। কিন্তু এখন সেই পরিমাণটাও কিন্তু কমে গেছে। তাহলে একটা কি জৈব বৈচিত্র্য পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। যেটা আমাদের অ্যাকচুয়ালি কিন্তু প্রকৃতিরই ক্ষতি। পেস্ট প্রবলেম। তাহলে ওই যে পেস্ট প্রবলেম বলতে আমি যেটা বললাম যে বিভিন্ন ধরনের পতঙ্গ, জৈব যে পদার্থগুলো রয়েছে তারা জীব তাদের কিন্তু একটা ক্ষতি হচ্ছে। ডিসপোজাল অফ এগ্রিকালচারাল ওয়াস্ট যেগুলো হচ্ছে বর্জ্য পদার্থ কৃষি থেকে যেগুলো নির্গত হচ্ছে সেই বর্জ্য পদার্থগুলো কিন্তু একটা বড় মাথা ব্যথার কারণ পৃথিবীর ক্ষেত্রে। কারণ কি যে এখান থেকে ধান বা এর থেকে যে বর্জ্য পদার্থগুলো বেরাচ্ছে সেটা একটা মিথেনের গুরুত্বপূর্ণ সোর্স যেটা আমাদের ক্ষতি সাধন করছে। যা এই যে গ্রিন হাউস গ্যাস বেরোনো মানে সেটা কিন্তু ক্লাইমেট চেঞ্জ এর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে। তাহলে ভারতের মতো দেশে যেটা এগ্রিকালচার ডোমিনেটেড সোসাইটি, মেইনলি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আর এগ্রিকালচারাল ডোমিনেটেড সোসাইটি। তাহলে সেক্ষেত্রে এগ্রিকালচারাল ডিসপোজাল যত বাড়বে সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনাও বাড়বে। তাহলে সেটা যদি আমি ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারি, ইট মে বি বেটার ফর হিউম্যান লাইফ। সেটা আমাদের মানুষের জীবনের ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো সুবিধাজনক বিষয়বস্তু হয়ে দাঁড়াবে। নেক্সট আমি আসছি যে স্লো ট্রান্সফরমেশন এর মধ্যে আরেকটা জিনিস বলা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট।
তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা দুটো ইন্ডাস্ট্রি এবং তার থেকে কিভাবে ধোঁয়া বেরাচ্ছে। কার্বন মনোক্সাইড যেটা আমাদের প্রকৃতির ক্ষতি সাধন করছে। এবার দেখা যাক যে কিভাবে এই ট্রান্সফরমেশনটা কিভাবে ক্ষতিটা সাধন করছে। যে ১ নম্বর এয়ার পলিউশন, যেটা আমি নরমালি জানি যে হারে ফসিল ফুয়েলস বার্নিং হচ্ছে, সেই ফসিল ফুয়েলটা কিন্তু একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন এর ক্ষেত্রে। এনভায়রনমেন্টের যা ক্ষতি সাধন করছে। ইউনাইটেড স্টেট যেটা বলছে যে একটা ইউনাইটেড স্টেটের যে রিসার্চ থেকে আমাদের যেটা বলছে যে এনভায়রনমেন্টাল পলিউশন অ্যাক্ট ইপিএ, যে 80 ডিফারেন্ট টক্সিক আর ফাউন্ড ইন ইন্ডাস্ট্রিয়াল পলিউশন। পরিবেশ থেকে যে দূষণ হয়ে থাকে তাতে প্রায় ৮০ ধরনের পদার্থ রয়েছে। গ্যাসীয়, কঠিন, এই যে পদার্থ তরল, ৮০ ধরনের পদার্থ রয়েছে যেটা পরিবেশের কোনো না কোনো ভাবে ক্ষতি সাধন করে। নেক্সট ওয়াটার পলিউশন, জল দূষণ, যেটা জানি আমরা যে আমরা বলি না গঙ্গা পবিত্র নদী, অবশ্যই পবিত্র নদী। গঙ্গার কারণ এমন কিছু রয়েছে যেটা গঙ্গাকে পবিত্র করে রয়েছে, কিন্তু গঙ্গাতে এত হারে দূষিত পদার্থ পড়ছে প্রতিনিয়ত, যেটা গঙ্গাকে কতদিন পবিত্র রাখতে পারবে সেটাও একটা বড় কারণ। কিন্তু অবশ্যই প্রকৃতি কিন্তু যেটা দেখা যাচ্ছে যে একটা সময় পরে ঠিক ব্যালেন্স করে নেই। যে আমি এই জিনিসটা আমি ভাবছিলাম যে এই যে করোনা পরিস্থিতিতে যে মানুষ এতদিন ধরে দূষণ করেছে, যদিও আমি অবশ্যই এটা পুরো মানব জাতির ক্ষেত্রে একটা বড় সংকটের সম্মুখীন, কিন্তু তা সত্ত্বেও প্রকৃতি যেন কোথাও না কোথাও তার পরিস্থিতিটাকে ব্যালেন্স করে নিল। এই যে আগের বছরই অ্যামাজন ফায়ার, অস্ট্রেলিয়ান ফায়ার, যে হিউজ হারে চারিদিকে যে পরিমাণে বনভূমি ধ্বংস হয়েছে, যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছে, এই যে এতদিন লকডাউন, যে ব্যাপক পরিমাণে গ্রিন হাউস গ্যাসের যে কমে আসছে, সেটা কিন্তু প্রকৃতি কোনো না কোনো ভাবে যেন নিজেই কন্ট্রোল করে নিল বিষয়টাকে। ওয়াটার পলিউশন, ল্যান্ডফিল অ্যান্ড আদার ওয়াস্ট ডিসপোজাল, যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ফলে তার থেকে যে বর্জ্য পদার্থ পড়ছে সেটা কোনো না কোনো জায়গায় একটা ডিসপোজ হচ্ছে, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং অ্যাজ ওয়েল অ্যাজ যে ক্লাইমেট চেঞ্জ, ইচ অ্যান্ড এভরি প্যারামিটার ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট চেঞ্জ। মানুষের দ্বারা বিভিন্ন ধরনের যে কার্যকলাপ হচ্ছে, বেশিরভাগ প্রত্যেকটাই কিন্তু পরিবেশের আবহাওয়ার পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সয়েল কন্টামিনেশন, যে মৃত্তিকার যে একটা তার উৎপাদনশীলতা, তার ক্ষমতা, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হ্যাজ লেড দ্য ড্রামাটিক হ্যাবিটেট ডিস্ট্রাকশন, যেটা এক্সেসিভ হারে হ্যাবিটেট মানে বাসভূমির ডিস্ট্রাকশন করছে। মানে আমি কি বৃক্ষচ্ছেদন করছি, চারিদিকে বনভূমি ধ্বংস করছি, কৃষি জমি নষ্ট করছি, তার মানে কি একটা হ্যাবিটেট বাসস্থান যেটা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই যে সাধারণ আমাদের যদি দেখা যায় যে খড়গপুর বা গোকুলপুরে, এই ইন্ডাস্ট্রিয়াল আমাদের যে প্রান্তবর্তী অঞ্চলে মেদিনীপুরে যে কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপমেন্ট মানে তার পার্শ্ববর্তী যে জমিগুলো রয়েছে সেগুলো ব্যারেন ল্যান্ড বা পতিত ভূমিতে পরিণত হচ্ছে। কারণ ওইখান থেকে যে বর্জ্য পদার্থগুলো জমির উপরে প্রতিনিয়ত জমা হচ্ছে, সেটা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। একই রকম দেখা যায় যে কোলাঘাট অঞ্চলে যদি দেখা যায় থার্মাল পাওয়ার স্টেশন থেকে যে পরিমাণে দূষণ বা ছাই বেরোচ্ছে, সেটা যদি দেখা যায় ওই অঞ্চলের প্রতিটা গাছের উপরে যেন একটা স্তর তৈরি করে দিচ্ছে। তাহলে এটা কিন্তু একটা বড় ভয়ের কারণ পরিবেশের ক্ষেত্রে। যেটা দেখা যাচ্ছে যে কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, ফসফরাস চক্র সমস্তই কিন্তু এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। নেক্সট আরেক ধরনের স্লো ট্রান্সফরমেশন যেটা আমি আগেই বলেছিলাম, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে এই ছবি নিশ্চয়ই সবাই বোঝা যাচ্ছে যেটা আমাদের হাওড়া স্টেশন। এটা উত্তরবঙ্গে উদয়নাভা তুফান এক্সপ্রেস। এই যে দেখাচ্ছে যে বাস যাচ্ছে সুপ্রভাত বলে আমাদের জন্য যেন কুপ্রভাত ডেকে আনছে। যে এত ধোঁয়া, কালো ধোঁয়া, হিউজ পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে আসছে, যেটা কিন্তু পরিবেশের ক্ষতি। তাহলে এই ট্রান্সপোর্টটাকে প্রোটেক্ট করার জন্য অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কিন্তু সেই পদক্ষেপগুলো কোনোটাই সঠিকভাবে সাকসেসফুল হয়নি। যেমন এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে দিল্লিতে মাঝখানে চালু হয়েছিল যে যাতে স্মোকটাকে কন্ট্রোল করা যায়, তার জন্য চালু হয়েছিল অড এবং ইভেন নাম্বার গাড়ি। যেমন ২, ৪, ৬, ৮ এই সংখ্যার যে গাড়িগুলো তারা নির্দিষ্ট ধরা যায় যে সোমবার, বুধবার, শুক্রবার চলবে। বাকি যেটা ১, ৩, ৫, ৭, ৯
এই সংখ্যার যে গাড়িগুলো তারা মঙ্গল, বৃহস্পতি, শনি এইভাবে চলবে। তাহলে এর ফলে ট্রান্সপোর্টের যে পলিউশনটা অনেকটা কম সম্ভব। কিন্তু সেটা কোনোভাবেই কন্ট্রোল করা যায়নি। তাহলে দেখা যাচ্ছে যেটা এয়ার পলিউশনের ফলে ট্রান্সপোর্টের হিউজ পরিমাণে নাইট্রাস অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, lead, সীসা এগুলো বেরিয়ে আসছে বাইরে। Significant contributor of the global warming through the emission of carbon dioxide, CO2, CO2 নির্গমনের ফলে যেটা একটা বড় আরো সমস্যা দাঁড়িয়েছে। ট্রান্সপোর্ট সেক্টর যেটা হচ্ছে লার্জেস্ট কন্ট্রিবিউটর অফ গ্লোবাল ওয়ার্মিং, বিশ্বের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার মধ্যে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন রাখছে কিন্তু ট্রান্সপোর্ট সেক্টর। এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে ট্রান্সপোর্ট সিস্টেমের ক্ষেত্রে ট্রাফিক কনজেশন, অটোমোবাইল ওরিয়েন্টেড আরবান স্পল, যে কোনো একটা জায়গায় আরবান স্পলিং ইত্যাদির ফলে কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ড ধ্বংস হচ্ছে, যেটা এবং স্বাভাবিক যে জনবসতি, স্বাভাবিক প্রাণীদের যে বাসস্থান সেটাও কিন্তু নষ্ট হচ্ছে। তার সাথে সাথে যেটা বলেছি যে ক্লাইমেট চেঞ্জ, পরিবর্তন, জলবায়ুর পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। অ্যাসিড রেন অ্যান্ড স্মোক, অ্যাসিড রেনের পরিমাণ বেড়েছে। আর এই যে স্মোক, এই স্মোকটা কিন্তু এখন প্রতিনিয়ত একটা ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমাদের দিল্লিতে বেশিরভাগ সময় ছুটি দিতে হয়। লন্ডন স্মোক 1952 1952 সালে, সেগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যায় যদি এই যে ক্লাইমেট চেঞ্জ, এখন দেখা যাবে যে বজ্রপাত, বাজ পড়ার পরিমাণ, লাইটনিং এর পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে। তার কারণ কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ এক্সেসিভ হারে বাড়ছে, কার্বন কণার পরিমাণ বাতাসে কিন্তু বাড়ছে। তাহলে এখানে যদি দেখা যায় যে একটা গ্রাফে দেখতে পাচ্ছি যে কি হিউজ পরিমাণে কার কতটা পরিমাণে প্রায় 40% ইমপ্যাক্ট রাখছে পরিবেশ দূষণের ক্ষেত্রে। ট্রাকস 34%, প্লেন 11%, বোট 11% অ্যান্ড ট্রেন অনলি 4%। তাহলে ট্রেন একটা এত বড় ট্রান্সপোর্ট সিস্টেম কিন্তু তার পরিবেশ ক্ষতি কিন্তু সেই হারে করছে না, মাত্র 4% ক্ষতি করছে। সেখানে কার এতটা পরিমাণে রয়েছে যেটা প্রায় 40% এর ক্ষেত্রে 40% এর কাছাকাছি ক্ষতি করছে। আরো কয়েকটা জিনিস যদি আমি দেখে নিই সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে কিভাবে যে ক্ষতিটা হচ্ছে। যে এখানে দেখা যাক যে ওভারঅল জিএইচজি, গ্রিন হাউস গ্যাস ট্রান্সপোর্ট থেকে কিভাবে আসছে। ইউরোপিয়ান ইউনিয়ন যেটা বলছে যে কার থেকে 44.4, মোটরসাইকেল যেগুলো পার্সোনাল ভেহিকেল যেগুলো রয়েছে তার থেকে আসছে 0.9, হেভি ডিউটি কার মানে যেগুলো আমরা ওই 12 চাকা বা তার চেয়েও বড় লরি যেগুলো রয়েছে তার থেকে 18.4, লাইট ডিউটি যেগুলো এই ম্যাজিক ভ্যান বলা হয় তার থেকে 8.9, রেলওয়ে থেকে দেখা যাচ্ছে 0.5%, ইন্টারন্যাশনাল এভিয়েশন মানে আন্তর্জাতিক বিমান থেকে আসছে 11.8, ডোমেস্টিক এভিয়েশন থেকে 1.3%, ইন্টারন্যাশনাল নেভিগেশন মানে যেটা জাহাজ তার থেকে আসছে 11.6 এবং ডোমেস্টিক নেভিগেশন থেকে 1.3, আদার 0.6। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে কত কম, মানে আমাদের ট্রেন কতটা মানুষের ক্ষেত্রে সুইটেবল, কি হিউজ পরিমাণে পপুলেশন ট্রান্সফার করছে কিন্তু তা সত্ত্বেও পলিউশনের হারটা, গ্রিন হাউস গ্যাস এমিশন কতটা কম হচ্ছে। সেক্ষেত্রে কার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং এক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ ছবি দেখা যায় যদি, যে পার পিপল, প্রত্যেকজন মানুষ পিছু যে কতটা আমাদের ক্ষতি হচ্ছে। যে একটা এরোপ্লেন প্রত্যেক কিলোমিটারে 285 গ্রাম করে কার্বন এমিশন করছে। তাহলে যেটা অন্যান্য সমস্ত ধরনের মাধ্যমের থেকে সবচেয়ে বেশি। যে এই যে গ্রাফটা থেকে আমি বুঝতে পারছি যে যেখানে লার্জার কার, বড় গাড়ি যেগুলো রয়েছে 158 গ্রাম, স্মল কার 104 গ্রাম, টু হুইলার 72 গ্রাম। আমরা বাইক নিয়ে সবসময় বেরিয়ে যাচ্ছি তাতে 72 গ্রাম করে প্রত্যেক কিলোমিটার। যেখানে বাস 68 গ্রাম, লার্জার কার 55, লার্জ কার যেটা রয়েছে যেটা পার্সোনাল 4 সিটার, এবং স্মল কার 42। এবং যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্যাসেঞ্জার ট্রেন সবসময় যেটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বলছি যে ট্রেন সেটা কতটা এফেক্টিভ আমাদের জনজীবনের ক্ষেত্রে, মাত্র 14 গ্রাম প্রত্যেক কিলোমিটারে, 14 গ্রাম। এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। নেক্সট যেটা ট্রান্সপোর্টের পরবর্তী পর্যায়ে ছিল যে আরবানাইজেশন। এই যে ছবিটা, এই চেনা ছবিটা বোঝাই যাচ্ছে যে আমাদের কলকাতার। এখানে যেটা দেখা যাচ্ছে এই পরিচিত ছবি মুম্বাই।
মুম্বাই, দক্ষিণ মুম্বাইয়ের যে ছবি, সেখানে কি হারে পপুলেশন ডেভেলপমেন্ট করছে। সমুদ্রের একদম আরব সাগরের তীরবর্তী অঞ্চলেই এই ডেভেলপমেন্টটা হয়েছে। কিন্তু এর পেছনেই রয়েছে, এর পেছন দিকেই রয়েছে এই ধারাবি বস্তি। তাহলে এখানে এই যে বলা হচ্ছে যে বারবার সবাই আশঙ্কা করছে এই ধারাবি বস্তিতে কোনো রকম ভাবে যদি করোনা সেইভাবে ছড়াতে শুরু করে, সেক্ষেত্রে মানুষকে কোনোভাবেই আর আটকানো যাবে না। কারণ এখানে দেখতে পাচ্ছি নরমালি আমি যদি ঘরগুলোর দূরত্ব দেখি, কল্পনাতীত একটা বস্তি অঞ্চলে যেটা দেখা যায় যে সোশ্যাল ডিসট্যান্স কিভাবে সম্ভব এখানে? একটা ঘরের থেকে আরেকটা ঘরেরই যেখানে ১ মিটার দূরত্ব নেই, সেখানে মানুষের মধ্যে থাকবে কি করে? তাহলে এই জায়গাতে এইটাও কিন্তু একটা আরবানাইজেশন এর অংশ। প্রায় এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পরিমাণে ধারাবি হচ্ছে বৃহত্তর আ স্লাম এরিয়া। তার সাথে এখানে দেখাচ্ছি যে দুবাইয়ের একই রকম বলেছি তার হিউজ ডেভেলপমেন্ট। তাহলে এই যে আরবানাইজেশন এর গ্রোথ, আরবানাইজেশন মানে শুধুমাত্র ঘরবাড়ি যে বৃদ্ধি, একটা ইনফ্রাস্ট্রাকচার এর ডেভেলপমেন্ট হচ্ছে, হিউজ পপুলেশন ইনক্রিজ করছে, স্লাম প্রভৃতি জিনিসগুলো বাড়ছে, যেটা কিন্তু পরিবেশের উপর একটা গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট রাখছে। এবারে যদি দেখা যায় যে আরবান পপুলেশন যেটা, এখানে দুটো কার্ভ দেখতে পাচ্ছি। যে একটা ব্রাউন কালারে, বেগুনি কালারে ভায়োলেট কার্ভ দেখাচ্ছি যেটা আরবান, গ্রিন কালারটা হচ্ছে রুরাল। যে আরবানের টেন্ডেন্সিটা কিন্তু হিউজ হারে বাড়ছে, রুরালটা আস্তে কিন্তু কমে আসছে। যেটা ডেভেলপড এরিয়াতে কিন্তু আরবানের রেটটা আরো বেশি, রুরাল আমাদের ভারতে যদি বর্তমানে দেখা যায় নিয়ার অ্যাবাউট 68% পিপল আর লিভড ইন rural area and near about 31.6% people are live in the urban area, which is gradually increased in each and every census year, যেটা আমরা প্রত্যেক সেন্সাস ইয়ারে কিন্তু বাড়তেই থাকছে এক্সেসিভ হারে। সিঙ্গাপুর বা এই জায়গাগুলো প্রায় 100% আরবান এরিয়াতে পরিণত হয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা ইমপ্যাক্ট অফ আরবানাইজেশনে দেখা যাচ্ছে লস অফ বায়োডাইভার্সিটি সবগুলোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ। আরবানাইজেশন যত হচ্ছে, স্প্রল, আরবান স্প্রলিং, যেটা আমাদের স্প্রিং এর মতো ডেভেলপমেন্ট প্রান্তবর্তী অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে। সেই স্প্রলিং এর ফলে কি হচ্ছে যে আমাদের জলাভূমি নষ্ট হচ্ছে, বন জঙ্গল, এগ্রিকালচারাল সিস্টেম সবগুলো কিন্তু একটা বড় থ্রেট, বড় সমস্যার সম্মুখীন হচ্ছে। ইনক্রিজ লেভেল অফ এয়ার কোয়ালিটি, ডেভেলপমেন্ট ডিক্রিজ, ইনক্রিজ অফ লেভেল অফ এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল পলিউশন। তার মানে কি কোয়ালিটি অফ এয়ার, কোয়ালিটি অফ ওয়াটার অ্যান্ড সয়েল ইজ ডিক্রিজ ডে বাই ডে। লন্ডন স্মোক, দিল্লি স্মোক ডেভেলপ ডে বাই ডে। নেক্সট, হাইড্রোলজিক্যাল চেঞ্জেস, জলের যে একটা চেঞ্জ কি হচ্ছে যে এক্সেসিভ হারে আরবানাইজেশনের ফলে যেটা দেখাচ্ছে কংক্রিটাইজেশন, আমাদের রাস্তাঘাট সমস্ত কিছু কিন্তু কংক্রিটাইজেশন হয়ে যাচ্ছে। তার ফলে গ্রাউন্ড ওয়াটার পার্কুলেশন কিন্তু সেটা আর হচ্ছে না কোনোভাবেই। দ্যাটস ওয়াই দ্য লেভেল the level of the groundwater decrease falling day by day। যেটা বলা হচ্ছে অনেক সময় বলছে যে তৃতীয় যুদ্ধ যদি হয়, সেটা হচ্ছে আমাদের জলের জন্যই হবে। যদিও আমরা এখন সত্যি কথা বলতে সমস্ত দেশ মিলে একটা যেন বিশ্বযুদ্ধের সম্মুখীন করোনা পরিস্থিতিতে, কিন্তু তাও বলা হচ্ছে যে তৃতীয় যুদ্ধ যদি হয়, সেটা কিন্তু জলের জন্যই হবে। যে হিউজ লেভেলের গ্রাউন্ড ওয়াটার যে আমাদের ডিক্রিজ করছে, তার ফলিং হচ্ছে লেভেলটা, সেটা কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন। হাইড্রোলজিক্যাল চেঞ্জ, তাহলে এটা হলো। নেক্সট হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেম ইনক্লুড দ্য ট্রাফিক কনজেশন। তাহলে আমাদের যত অটোমোবাইল ওরিয়েন্টেড আরবান স্পল এইসব হওয়ার ফলে ট্রাফিক কনজেশন বাড়ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, গ্রিন হাউস গ্যাস বাড়ার সাথে এছাড়াও যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ইউএসএ তে আনহেলদি কন্ডিশনের জন্য, আনহেলদি কন্ডিশন মানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্বটা খুব কম, গ্রিনারি কভারেজ নেই, রিক্রিয়েশনের এরিয়া নেই। তাহলে এই যে সমস্যা, পলিউশনের পরিমাণ বেশি, এই সমস্যাগুলোর জন্য বলছে যে ডেভেলপ কান্ট্রিতে নিয়ার অ্যাবাউট 69% পিপল আর ডেড ডিউ টু দ্য হার্ট অ্যাটাক। তাহলে হার্টের সমস্যার জন্য মারা যাচ্ছে প্রায় 69% লোক, যেটা একটা কিন্তু বড় সমস্যা, হুইচ ইন্ডিকেট দ্যাট আরবানাইজেশন ইনফ্লুয়েন্স দ্য এনভায়রনমেন্ট গ্রেটলি। এরপরে যে জিনিসটা আসছে যে র্যাপিড অ্যান্ড সাডেন ট্রান্সফরমেশন। র্যাপিড অ্যান্ড সাডেন ট্রান্সফরমেশন বলতে কি যে আমাদের খুব দ্রুত হারে যে পরিবর্তন, যেটা আমি আগেই বললাম যে এই পরিবর্তনগুলো কিন্তু স্লো এবং পরবর্তী পরিবর্তন সেটা হচ্ছে খুব দ্রুত হারে।
এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এই যে ছবিটা দেখছি, এই ছবিটা হচ্ছে হিরোশিমা এবং নাগাসাকির কাছে যে একটা ছবি যেটা যে কি হারে ক্ষতি সাধন করছে। গ্রাফিক্যাল ছবি যে একটা পারমাণবিক বিস্ফোরণ যদি কোনো একটা অঞ্চলে ঘটে, সেক্ষেত্রে কয়েক শ বছর পর্যন্ত মানুষের কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়ে। বিকলাঙ্গ মানুষ জন্মাচ্ছে, মানুষের সমস্ত ধরনের শারীরিক সমস্যা থাকছে, পরিবেশের অবস্থা কিন্তু খুব দুর্বিষহ হয়ে দাঁড়াচ্ছে। যেটা কিন্তু এখন কোনো কিছু হলেই আমাদের বড় একটা সমস্যা হয় যে কোনো কিছু হলে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হবে। যেটা একটা বড় সমস্যা। যদি কোনো জায়গায় ড্যাম রয়েছে, বড় ড্যাম থেকে হঠাৎ জল ছাড়া হলো, যে এখানে দেখা যাচ্ছে যে একটা ড্যাম থেকে কি হারে জলটা বেরোচ্ছে, কি গতিতে। তাহলে এই গতিতে যদি জল বেরোয়, তাহলে সেটা কিন্তু একটা হিউজ প্রেশার পড়ছে। আমাদের ভূমির উপরে একটা প্রেশার পড়ছে। সেই প্রেশারটা কিন্তু এখানে টেকটনিক অ্যাক্টিভিটি ঘটানোর জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়াবে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে যে বড়, বড় টাউন গুলোতে যত বিল্ডিং ক্যাপাসিটি ডেভেলপ করছে, যত বাড়ির পরিমাণ বাড়ছে, দ্যাট মিনস যত ভার্টিক্যাল ডেভেলপমেন্ট বাড়ছে ইনস্টেড অফ হরাইজন্টাল ডেভেলপমেন্ট, আণবিকের চেয়ে ভার্টিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, তত কিন্তু জনসংখ্যার চাপ ওই অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে, যেটা ওই অঞ্চলে প্রেসার তৈরি করছে এবং টেকটনিক অ্যাক্টিভিটি হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়াবে। দেখা যাচ্ছে যেটা যে এখানে দেখা যাচ্ছে যে এগুলো ফরেস্ট ফায়ার, আমাজন, অস্ট্রেলিয়া, এই যে ফরেস্ট ফায়ার, এবং এখানে এই ছবিগুলো ইন্ডিকেট করছে যে কিভাবে বিভিন্ন জেল, জল ইত্যাদি স্প্রে করে এখানে নেভানোর চেষ্টা করছে, গ্যাস বিভিন্ন ধরনের নেভানোর চেষ্টা হচ্ছে। কিন্তু নেভানো গেলেও কি হিউজ হারে ক্ষতি করে দিচ্ছে সেটা কল্পনাতীত। যেটা বলছে যে এইখানে আমি দেখা যাচ্ছে যে প্রায় 12 মিলিয়ন একর এরিয়া ইজ destroyed in the Australian due to the Australian bushfire. অস্ট্রেলিয়াতে যে বুশফায়ার হয়েছে, যে জঙ্গলের যে জ্বলেছে দাবানলের ফলে প্রায় 12 মিলিয়ন, সাইবেরিয়ানে 6.7, অ্যামাজনটা নিয়ে আমরা এত চিন্তিত ছিলাম কিন্তু অ্যামাজনে 2.2, ক্যালিফোর্নিয়াতে 2। তাহলে এই যে বাড়ছে কেন? এটাও কিন্তু মানুষের অ্যাক্টিভিটি। বলা হচ্ছে যে আমাজন, অস্ট্রেলিয়া এই অঞ্চলে প্রত্যেক বছরই 2 থেকে 4,000 পর্যন্ত ফরেস্ট ফায়ার হয়, দাবানল হয়। ইট ইস দ্য ন্যাচারাল থিং। বাট হোয়াই ইন দ্যাট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, ইট ইস ইনক্রিজ র‍্যাপিডলি? কেন এটা বেড়েছে? তাহলে এটাও কিন্তু ওই অঞ্চলে অস্ট্রেলিয়া, মানে ব্রাজিল, এদের যে সরকারের যে নীতি, ভুল ভ্রান্ত নীতি, সেটাও কিন্তু একটা দায়ী। ওখানে বিভিন্ন ধরনের রাস্তাঘাট তৈরি হচ্ছে, কয়লা খনিতে বেলাগাম খনন করা হচ্ছে। তাহলে এই যে বিষয়বস্তুগুলো হচ্ছে, এর ফলে কিন্তু পরিবেশের একটা ব্যাপক ক্ষতি হচ্ছে এবং সেটাই একটা বড় পরিমাণে কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেটা এই যে অস্ট্রেলিয়ান বুশফায়ার বা এর ফলে যে হারে দূষণ হলো, সেটা কিন্তু পরিবেশের ক্ষেত্রে একটা বড় সমস্যা। হিউজ পরিমাণে গ্রিন হাউস গ্যাস যুক্ত হচ্ছে, সবগুলোই কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তাহলে এই হচ্ছে র‍্যাপিড অ্যান্ড সাডেন ট্রান্সফরমেশন। তাহলে এছাড়াও আরো অনেক রয়েছে সাডেন ট্রান্সফরমেশন এর মধ্যে। তাহলে এগুলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। সবাই ভালো বাড়িতে থাকো। ঠিক আছে? সাবধানে থাকবেন সবাই। হ্যাঁ, জিওগ্রাফি অফ গ্যালাক্সির সাথে।